লন্ডনে প্রধান উপদেষ্টার ব্যস্ত কর্মসূচি 13 জুন তারেক রহমানের সঙ্গে বৈঠক রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খোলার আশাবাদ ভোটের মাঠে বড় দলগুলো যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি জোটের ভাবনায় নাগরিক ঐক্য এনসিপি ব্যস্ত জনসংযোগে পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ভিড় পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত আমার তো খুব ভালো লাগতেছে ঈদের ছুটি পাইছি এর জন্য ছুটি কাটানোর জন্য এখানে আসছি এবার একটু ছুটি বেশি পাওয়াতে আমরা গ্রামের বাড়িতে বাবা মার সঙ্গে ঈদ করেছি সেটা শেষ করে আবার কক্সবাজারেও এসেছি সেনাবাহিনীর হাতে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী লিপ্টনের মামলা নিয়ে পুলিশের 6 এছাড়ের নামের নিচের দিকে অস্ত্রের তালিকাও গড়মিল এবং এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হারল বাংলাদেশ ভবিষ্যতে ভালো কিছুর প্রত্যাশা ফুটবল প্রেমীদের প্রতিটা প্লেয়ার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র আমরা একজন প্রপার গোল স্কোরারের অভাবে গোল পাইনি আমাদের কোনো কিছুতে ঘাটতি নাই জাস্ট একটা নাম্বার 9 দরকার আমাদের ডিফেন্সিভ খুব ভালো দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 13 জুন সকালে তাদের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে শফিকুল আলম বলেন বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ঘোষিত সময় জুলাই চার্টার্ড সংস্কার এসব যে কোনো ইস্যু নিয়েই আলাপ হতে পারে বিস্তারিত ইউসুফ ভুইয়া রিপোর্ট মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর 12টায় এয়ারবাসের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুপুর 12:30টায় ম্যানজিস এভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান এরপর দুপুর 2টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সৌজন্য সাক্ষাৎ করলেও সেখানে টিউলিপ সিদ্দিকী ছিলেন না তবে টিউলিপ সিদ্দিকীর চিঠি পেয়েছেন বলেও জানান তিনি আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে না চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে 13 জুন সকালে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানতে চাইলে শফিকুল আলম বলেন আলোচনার বিষয় তারাই ঠিক করবেন তবে বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ঘোষিত সময় জুলাই চার্টার্ড সংস্কার এসব যে কোনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে এর আগে স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন রাজার হাত থেকে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ইউসুফ ভুঁইয়া দেশ টিভি ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট উত্তরণের পাশাপাশি রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ পরবর্তী আড্ডার অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আড্ডায় রাজনীতি সংস্কার নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে মির্জা ফখরুল জানান 13 জুন লন্ডনের ডোরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে যা রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আর কি এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে
সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং জাতীয় ঐক্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এই সময়টা আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি, যে জাতীয় ঐক্য ওই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। বিএনপি সংস্কার নয়, নির্বাচন চাই, এটি একটি প্রোপাগান্ডা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের ব্যবসায়ীরা দিক নির্দেশনা পাচ্ছে না, তাই দেশের স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধিতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব বলে মনে করেন দলটি। আর এখনও নির্বাচন প্রস্তুতি শুরু না হলে জোট করার কথা ভাবছে নাগরিক ঐক্য। অন্যদিকে নিবন্ধনের জন্য আবেদন না করেও নির্বাচনী সংযোগ চালিয়ে যাচ্ছে নতুন দল এনসিপি। জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আবেদন করবে বলে জানান দলটির নেতারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোডম্যাপ প্রদান করবে। তার ঘোষিত নির্বাচনী রোডম্যাপ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। জামায়াত ইসলামী, এবি পার্টি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন দল ইতিবাচকভাবে নিলেও আপত্তি জানায় বিএনপি। ডিসেম্বরে নির্বাচন চায় দলটি। নেতারা বলছেন, যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত থাকলেও প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব। রোজার পর নির্বাচন হলে কেন্দ্রে ভোটার আসবে না। আগামী 1 মাস পরেও নির্বাচন দিলে বিএনপি প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ কতটুকু প্রস্তুত? কারণ আপনি তো প্রস্তুত থাকতে পারবেন না। আপনি কখন ডিক্লেয়ার করবেন তফসিল, আপনি কখন ক্যাম্পেইন করবেন? কি মানুষ কি তারাবি পড়বে, ইফতার করবে, নাকি আপনি সারাদিন রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে বসে থাকবে? তাহলে তো আপনার উৎসব মুখর পরিবেশে আপনার নির্বাচন হবে না। সঙ্গত কারণেই আপনার ভোটাররা ভোট কেন্দ্রমুখী হবেন না। এদিকে নির্বাচন মাথায় রেখে জোট গড়ার চিন্তা করছে নাগরিক ঐক্য। বিএনপির সঙ্গে এবারও জোটবদ্ধ হবেন কিনা জানতে চাইলে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা যে পরিবর্তন চাই, যেরকম করে চাই, সেই লক্ষ্যে যাদের সাথে যেতে পারবো তাদের সাথে যাব, কিন্তু নতুন যারা আছে তাদের সাথে কি রিলেশন হবে এইটা তো আমরা এই সবাই বলবো, তাদের সাথে কথা বলবো, দেখবো, অবজার্ভ করব। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনো নিবন্ধনের আবেদনই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটির নেতারা জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে পিছিয়ে নেই। জুলাইয়ে আবেদন করার পাশাপাশি সারা দেশে কর্মসূচি চালানো হবে। 80 ভাগ না 90 ভাগ কাজ সম্পন্ন। আর নিবন্ধনটা একটা টেকনিক্যাল বিষয়। নিবন্ধনের জন্য তো আমাদের অন্যান্য কার্যক্রম মানে পিছিয়ে থাকবে না বা থমকে থাকবে না। আমরা সারা দেশে কমিটিগুলো হচ্ছে এবং সেখানে মানুষের সাথে জনসংযোগ করছি। সে জুলাই মাসকে কেন্দ্র করে সারা দেশ এবং ঢাকাতে অনেকগুলো কর্মসূচি থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট, চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। মঙ্গলবার সকাল 11টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে 369 জন হাজি ঢাকায় অবতরণ করেন। এদিন 7টি ফ্লাইটে 2500-এর বেশি হাজি দেশে ফেরেন বলে জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মঙ্গলবার সকাল 11টায় সৌদি এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট SV3803 করে ঢাকায় পৌঁছেছেন 369 জন হজযাত্রী। শাহজালাল বিমানবন্দরে অবতরণের 40 মিনিট পর একে একে বেরিয়ে আসে হজযাত্রীরা। এ সময় প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান স্বজনেরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজিরা। ধন্যবাদ জানান বাংলাদেশ ও সৌদি সরকারকে। আল্লাহর শুকরিয়া কি আদায় করবো, কোনো শব্দ নাই। এত সুন্দর করে আমাদেরকে আল্লাহ তাআলা হজ পালন করে আনছেন। দুই সরকারকে ধন্যবাদ। দুই সরকার মিলে এই ব্যবস্থাপনা করছে ভালো। একটু পুলিশ পাহাড়টা ছিল খুবই কড়াকড়ি, এর তাপের জন্য একটু সমস্যা হয়েছিল আমাকে মাকে নিয়ে করতে, কিন্তু আল্লাহর রহমতে কাটাই নিতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সুন্দর হয়েছে।
বিমানবন্দরে যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বলেন, আজ সর্বমোট 60টি ফ্লাইটে 2500-এর বেশি হজযাত্রী ঢাকায় ফিরবে। আজকে প্রথম ফ্লাইটে আমরা 369 জন সম্মানিত হজযাত্রী হজ শেষে প্রত্যাবর্তন করেছেন এবং আজকে আরও প্রায় 6টা সর্বমোট 7টা হজ ফ্লাইট পরিচালনা করা হবে এবং ধারণা করা হচ্ছে যে 2500-এর উপরে সম্মানিত হজযাত্রী আজকে প্রত্যাবর্তন করবেন। এবছর হজের ফিরতি ফ্লাইট আগামী 10 জুলাই পর্যন্ত চলবে বলে জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে যাচ্ছেন নগরবাসী। হাজারো মানুষের উপস্থিতিতে এসব কেন্দ্র এখন উৎসব মুখর। দুপুরের পর থেকেই ফাঁকা ঢাকায় প্রিয়জনদের নিয়ে দল বেঁধে ঘুরতে বের হচ্ছেন আনন্দপ্রিয় মানুষ। বিমান বাহিনী, জাদুঘর, নোভো থিয়েটার ও শিশু মেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘর। ব্যাঙের আদলে চরকিতে ঘুরছে শিশু কিশোররা। কেউ আবার ঘুরছে জিরাফাকৃতির ট্রেনে। শিশু কিশোরদের আনন্দ মাখা চেহারায় খুশি পরিবারের সবাই। ঈদের চতুর্থ দিনে এভাবেই পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরছেন নগরবাসী। খোলামেলা দেখে যদিও ঈদের ছুটি আসলে ঢাকা শহরে যে জায়গাগুলো আছে তুলনামূলকভাবে এই জায়গাটা বেশ ভালো এবং সুন্দর, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো। আসলাম, মেয়ে অনেক মজা পেয়েছে, রাইডে উঠতেছে, এটাতে উঠবো বলতেছে, অনেক ভালো লেগেছে। এখানে ফ্যামিলি সহকারে খুব অনেক পরিবেশ ভালো এবং সিকিউরিটি লেভেলটা অনেক ভালো। এখন ঈদের সময় আসলাম বাচ্চাদের নিয়ে একটু খোলামেলা জায়গায়, একটু স্পেস হচ্ছে বাচ্চাদের রাইডগুলো চড়ার, আর সিকিউরিটি ভালো, যার কারণে অন্যদিকে না গিয়ে এখানেই এজন্য ঘুরতে আসা। ঈদের ছুটি শেষ করে অনেকেই এখনো ফেরেনি, তাই ঢাকা অনেকটাই ফাঁকা। এর মধ্যেও নানা বয়সীদের সমাগম ছিল বিমান বাহিনী জাদুঘরে। ছিল উৎসব মুখর পরিবেশ। জায়গাটা অনেক বেশি সুন্দর, সবাই জায়গায় ছবি তুলতে আসছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আরেকবার আসছি। এখানে এসে ভালোই লাগছে, বিমান টিমান আছে দেখলাম, ভালোই একটা জায়গা, তো ফ্যামিলিকে নিয়ে আসার মতো একটা জায়গা। ঈদটা অনেক সুন্দর কেটেছে, ঈদের পরে এত সুন্দরভাবে, এত জায়গাটা খুবই সুন্দর, অনেক জিনিস শেখা হলো, অনেক জিনিস দেখা হলো, নতুন কিছু সম্পর্কে জানা হলো। আমার অনেক ভালো লেগেছে রাইডটাতে চড়ে, আমি একবার চড়েছি, আবার চড়েছি আর কি। বিকেলটা রঙিন করতে অনেকেই ভিড় করেন বিজয় সরণিতে নোভো থিয়েটারে। ভেতরে মহাবিশ্বের আশ্চর্য নিদর্শন, বাইরে তাই লাইনে দাঁড়ানো উৎসুক মানুষ। সবার মুখে ঈদের আনন্দ অনুভূতি। ঈদের আনন্দ উপভোগ করতে তীব্র গরম উপেক্ষা করেও শ্যামলীর শিশু মেলাতেও ঘুরেছেন নানা বয়সীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পর্যটকের পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো। ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। চট্টগ্রামের ফয়েজলেকেও দেখা গেছে উপচে পড়া ভিড়। সিলেটের সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতেও ভ্রমণ পিপাসুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহকর্মীদের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ঈদ আনন্দে মুখর চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভিড় করেছেন পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড সহ নানা বিনোদন কেন্দ্রে। অনেক ভালো, অনেক এনজয় করছি আমরা। এখনো তো ওভাবে প্ল্যানিং করা হয়নি, এখন ফয়েজ লেক আসলাম, দেখা যাক আর কোথাও যাওয়া হয় কিনা। আমরা সপরিবারে বাচ্চা কাচ্চা সহ শুধু রংপুর থেকে আসছি ফয়েজ লেকে ঈদ আনন্দটা উপভোগ করার জন্য। পর্যটকদের পদচারণায় তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে, আবার কেউ জেট স্কিতে চড়ে আনন্দে মেতেছেন। পর্যটকদের হয়রানি রোধে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রথম আসা কক্সবাজারে, অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। আজকে সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 লাখ লোকের সমাগম হবে। তো সেক্ষেত্রে আমরা বিচের নিচে উপরে সার্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। পর্যটকদের উপস্থিতিতে মুখর সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ নীল জলে গা ভাসান পর্যটকরা। ঘুরতে এসে বেশ আনন্দ প্রকাশ করেছেন তারা। চট্টগ্রাম থেকে আসছি, এখানে এসে অনেক ভালো লাগছে। আমার শ্বশুরবাড়ি সিলেট, আমি যতবারই সিলেট আসি সিলেট সাদা পাথর এসে ঘুরে যাই। খুব রেয়ার ছিল এখানে আসাটা, তাও যে আমরা আসতে পারছি এই গরমের মধ্যেও খুবই আনন্দ লাগতেছে। আর পানিটা এত ঠান্ডা,
মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। এছাড়াও বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নেত্রকোনা সহ নানা জেলার পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় সরগরম। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকবাহী হাইস বোটে সেবা গ্রহণে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। হাইস বোটে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাইস বোটগুলোর বিভিন্ন পর্যটক স্পটের বুকিং নিয়ে যান্ত্রিক ত্রুটির নাম করে নির্ধারিত পর্যটন স্পটে নিয়ে যান না। এছাড়াও বিভিন্ন সময়ে চুক্তি লঙ্ঘন করে বাড়তি টাকা আদায়ের তথ্যও রয়েছে। দেখছেন সংবাদ সকাল। ৩১৫টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোর পর্যন্ত চলতে থাকা হামলায় প্রাণ গেছে ২ জনের, আহত বেশ কয়েকজন। ড্রোনের আঘাতে একটি হাসপাতাল সহ ঐতিহ্যবাহী সেন্ট সোফিয়া চার্চ ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযোগও তুলেছে ইউক্রেন। এর মধ্যেই ৬,০০০ সেনার মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রাশিয়া। নীরব দাসের রিপোর্ট। কিয়েভের আকাশ জুড়ে ড্রোন আর ক্ষেপণাস্ত্র। মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ৩১৫টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। হামলায় ধ্বংস হয়ে যায় কিয়েভের ওদেশার বেশ কয়েকটি বেসামরিক ভবন। বিধ্বংসী শাহেদ ড্রোন আঘাত হানে হাসপাতালের মা ও শিশু বিভাগেও। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহ্যবাহী সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল। ৭টি জেলায় চালানো হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও। এদিকে ২ শতাধিক ড্রোন সহ সব কয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জানায় কিয়েভ। তবে ৪০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম শাহেদ ড্রোনের আঘাতে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় আগুন লেগে যায়, যা নিয়ন্ত্রণে তৎপর হয় দমকল বাহিনী। ব্যবহার করা হয় হেলিকপ্টারও। দুর্ভাগ্যবশত আজ অনেকেই গৃহহীন হয়েছেন। হাসপাতালেও আঘাত হেনেছে রাশিয়া। তারা হামলার পরিমাণ দিন দিন বাড়িয়ে চলেছে। এদিকে রাশিয়ার বেলগরোদের একটি গ্যাস স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা একটি সুপার শপ। হামলার পর রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। এ বিষয়ে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ফোন আলাপের কথা সামনে আনে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকালেই পররাষ্ট্রমন্ত্রী মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলেছেন। অপেক্ষা না করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা করেছেন তিনি। অন্যদিকে রুশ সেনারা দখলকৃত অঞ্চল থেকে ২০,০০০ শিশুকে জোরপূর্বক আটক করে রেখেছে বলে অভিযোগ তোলেন ইউক্রেনের সামরিক প্রধান। এর মধ্যেই নতুন করে বন্দি বিনিময় সহ ৬,০০০ সেনার মরদেহ হস্তান্তরের খবর জানায় রাশিয়া। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলের প্রতি সমর্থন না দেখানোর ঘোষণা দেওয়ার পরও গোপনে তেল আবিবে তেল রপ্তানি করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানায়, গেল বছর প্রকাশ্যে তেল বিক্রির ইতি টানলেও ইসরায়েলকে গোপনে তেল সরবরাহ অব্যাহত রেখেছে দেশটি। এ ঘটনায় ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানির দপ্তরের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মুসলিম দেশ আজারবাইজান। কিন্তু সেই ঘোষণা যে ছিল লোক দেখানো ও প্রতারণায় ভরা, তা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেটস। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের চাপের মুখে ২০২৩ সালের শেষ দিকে আজারবাইজান ইসরায়েলে তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর দেশটির কাস্টম ডাটাবেস থেকে ইসরায়েলে তেল রপ্তানির সব তথ্য মুছে ফেলা হয়। তবে বাস্তবে কোনোদিনই বন্ধ হয়নি তেল সরবরাহ।
এ বিষয়টি নিশ্চিত করেন একজন ইসরায়েলি কর্মকর্তাও। তিনি হারেতসকে জানান, আজারবাইজানিদের থেকে জ্বালানি ও কৌশলগত সম্পর্ক পূর্বের মতোই অব্যাহত থাকারও আশ্বাস পেয়েছে তারা। হারেতসের তথ্য মতে 2023 সালে ইসরায়েলে আমদানি করা মোট তেলের 30% এসেছে আজারবাইজান থেকে। এই নির্ভরতা এখনো গোপনে বজায় রয়েছে। 2023 সালের মে মাসে গাজায় ইসরায়েলি নৃশংসতা ও ত্রাণবাহী তুর্কি উড়োজাহাজকে গন্তব্যে না পৌঁছাতে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কের ছিন্নের ঘোষণা দিয়েছিল তুরস্ক। তবে বিরোধী দলগুলোর দাবি, আজারবাইজানের তেল বহনকারী পাইপলাইন এখনও তুরস্কের ভেতর দিয়েই ইসরায়েলে যাচ্ছে, যা এরদোয়ানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ve Avrupa görüşmelerin yapılmasında এই ঘটনায় ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির অফিসের সামনে তীব্র বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। মুসলিম পরিচয় নিয়ে দখলদারদের সঙ্গে ব্যবসা করা শুধু ভণ্ডামি নয়, এটি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতারও শামিল বলে মনে করছেন বিক্ষোভকারীরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্বর ইসরায়েলি বাহিনীর অগ্রাসনে আরও 70 ফিলিস্তিনি রক্তে ভিজেছে গাজা উপত্যকা। আহত অন্তত 200 জন। মঙ্গলবার ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনির উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। দখলদারের হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থিত ত্রাণ সহায়তা কেন্দ্রে নিহত হয় শিশুসহ অন্তত 20 জন। এছাড়া তথাকথিত নেতজারিম করিডোরের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্র গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আরও অনেকে। গাজা প্রশাসনের দাবি, গেল 27 মে থেকে জিএইচএফ এর ত্রাণ নিতে এসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ। দেখছেন সংবাদ সকাল।